শিল্পকলার ইতিহাসে এমন কিছু ছবি আছে না যেগুলো দেখতে একদম শান্ত ও সাধারণ মনে হলেও তার গভীরে কিন্তু একদম অন্য একটা গল্প লুকিয়ে থাকে। আজ আমরা ঠিক ষোড়শ শতকের ওরকমই এক বিখ্যাত কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা পেইন্টিংয়ের রহস্য বোঝার চেষ্টা করব। তো চলুন ছবিটার দিকে তাকাই। কি দেখতে পাচ্ছি আমরা? একদম শান্ত, সুন্দর একটা দৃশ্য, তাই না? একজন কৃষক নিজের মনে জমি চাষ করছে, এক রাখাল হয়তো মনে আকাশের দিকে তাকিয়ে আছে, আর শান্ত সমুদ্রে একটা জাহাজও চলছে নিজের গতিতে। সব মিলিয়ে মনে হচ্ছে উত্তর ইউরোপের আর ৫টা সাধারণ কর্মব্যস্ত দিনের মতোই একটা দিন। কিন্তু এই শান্ত ছবির মধ্যেই কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই পেইন্টিংয়ের মধ্যেই একজন কিংবদন্তির নায়ক মারা যাচ্ছে। আচ্ছা, তাকে কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে? একটু ভালো করে দেখুন তো ছবিতে। চলুন আর অপেক্ষা না করে এই রহস্যের সমাধান করি। খুঁজে বের করা যাক সেই লুকানো ট্র্যাজেডিটা। একদম ছবির ডান দিকের কোণায়, ওই জাহাজটার পাশে দেখুন তো, জলের মধ্যে শুধু দুটো ফ্যাকাশে পা দেখা যাচ্ছে, ছটফট করছে, আর চারপাশে কয়েকটা পালক ভাসছে। হ্যাঁ, ইনিই হলেন ইকারাস। ভাবা যায় এত বড় একটা ছবির এক কোণায় প্রায় না দেখতে পাওয়ার মতো করে তার মৃত্যুর দৃশ্যটা আঁকা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ব্রুয়েগেলের এই অদ্ভুত আইডিয়াটা, মানে গল্পের হিরোর মৃত্যুকে এভাবে প্রায় লুকিয়ে ফেলার ব্যাপারটা, শতাব্দীর পর শতাব্দী ধরে কবি আর লেখকদের ভীষণভাবে ভাবিয়েছে। তারা এই ছবিটা দেখে অনেকেই অনেক কিছু লিখেছেন। যেমন ধরুন ১৯৩৮ সালে কবি ডব্লিউ.এইচ. অডেন তিনি ব্রাসেলসের একটা মিউজিয়ামে এই পেইন্টিংটা দেখেন, আর তারপরই লেখেন তার বিখ্যাত কবিতা মুঝে দে বোস আর্টস। তিনি ঠিক এটাই খেয়াল করেছিলেন যে ইকারাসের মতো একজনের এমন ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, অথচ ওই দেখুন কৃষকটা নিজের কাজ করে যাচ্ছে। ওই যে দামি জাহাজটা, সেটাও হয়তো পুরো ঘটনাটা দেখল, কিন্তু দিব্যি নিজের পথে চলে গেল, কেউ থামল না। এর কয়েক দশক পর আরেকজন আমেরিকান কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামস, তিনিও ছবিটা দেখে প্রায় একই রকম একটা কথা বলেন। তার একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল কবিতায় তিনি লেখেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর সেটা স্রেফ একটা স্প্ল্যাশ বা জল ছিটানোর শব্দ হয়ে মিলিয়ে গেল, কেউ পাত্তাই দিল না। কিন্তু সবাই কি ব্যাপারটাকে এভাবে উপেক্ষা বা ট্র্যাজেডি হিসেবেই দেখেছে? না, কবি অ্যান সেক্সটন কিন্তু একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখেছেন। তার কাছে ইকারাসের এই পতনটা কোনো ট্র্যাজেডি না, বরং এক ধরনের জয়। তার মতে ইকারাস জেনে শুনেই সব বাধা ভেঙে মুক্তির স্বাদ পেতে চেয়েছিল, আর সেই চেষ্টাই আসল, সেটাই তার মহিমা। আচ্ছা, ব্রুয়েগেলের এই ছবির মানেটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে যেতে হবে, মানে একদম মূল গল্পটাতে। সেই যে প্রাচীন রোমান কবি ওভিডের বলা ইকারাসের বিখ্যাত পৌরাণিক কাহিনীটা। এই ইকারাসের গল্পটা আমরা পাই কবি ওভিডের মহাকাব্য মেটামরফোসিসে। গল্পটা তো আমরা অনেকেই জানি, তাই না? সেই যে সেরা কারিগর ড্যাডেলেস আর তার ছেলে ইকারাস ক্রিট দ্বীপে রাজা মিনোসের কাছে বন্দী ছিলেন, পালানোর কোনো রাস্তাই খোলা ছিল না। তখন ডেডেলাস কি করলেন? তার অসাধারণ কারিগরি বুদ্ধি দিয়ে পালক আর মোম দিয়ে দুটো ডানা বানিয়ে ফেললেন। ছেলেকে ডানাগুলো পরিয়ে দিয়ে কিন্তু বারবার সাবধান করে দিয়েছিলেন যে দেখ, খুব নিচ দিয়ে উড়িস না, তাহলে ডানা ভিজে যাবে, আবার খুব উঁচুতেও যাস না, তাহলে সূর্যের তাপে মোম গলে যাবে। কিন্তু উড়তে পারার আনন্দে ইকারাস তো সব ভুলে গেল। সে উড়তেই থাকল আরও উঁচুতে, একদম সূর্যের কাছে। আর তারপর যা হওয়ার তাই হল, মোম গলে ডানা খসে পড়ল, আর ইকারাস সোজা গিয়ে পড়ল সমুদ্রে। আর এখানেই হলো আসল পার্থক্যটা। ওভিডের কবিতায় কি বলা আছে? বলা আছে যে ওই কৃষক, রাখাল সবাই নাকি কাজ থামিয়ে অবাক হয়ে তাকিয়েছিল। তাদের কাছে তো এটা একটা অবিশ্বাস্য দৃশ্য, যেন আকাশ থেকে কোনো দেবতা নেমে আসছে। মানে ওভিডের গল্পে ইকারাসের পতনটা ছিল একটা বিশাল ড্রামাটিক ঘটনা। কিন্তু এবার ব্রুগেলের ছবির দিকে আরেকবার তাকান। এখানকার কৃষকটা তো নিজের কাজে এতটাই ডুবে আছে যে সমুদ্রের দিকে তার পিঠ ঘোরানো। তার কাছে ওই মাটির টুকরোটাই সব। আকাশে কি নাটক হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এখানে কোনো বিস্ময় নেই, আছে শুধু রোজকার জীবনে টিকে থাকার লড়াই। আর ঠিক এখানেই ব্রুগেল মূল গল্পটা থেকে সরে এসে একদম নিজের একটা ইন্টারপ্রিটেশন তৈরি করেছেন। তো প্রশ্নটা হলো, ব্রুয়েগেল কেন এমনটা করলেন? কেন তিনি গল্পের এত বড় একটা ড্রামাটিক মুহূর্তকে বাদ দিয়ে এমন একটা সাধারণ সাদামাটা দৃশ্য আঁকলেন, যেখানে গল্পের নায়ককেই প্রায় খুঁজে পাওয়া যায় না? শিল্পের ইতিহাসে এই টেকনিকটার একটা নাম আছে, ম্যানারিস্ট ইনভার্সন। এর মূল আইডিয়াটা হলো শিল্পী ইচ্ছে করে ছবির সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটাকে, মানে যাকে বলে হাই সাবজেক্ট, সেটাকে একদম ছোট বা গুরুত্বহীন করে দেখান, আর তার বদলে সাধারণ রোজকার জীবন মানে লো সাবজেক্টকে ছবির ফোকাসে নিয়ে আসেন।
আর এই আইডিয়াটা তখনকার ফ্লেমিশ কালচারে খুব পরিচিত একটা প্রবাদের সাথে একদম মিলে যায়। প্রবাদটা হলো, কেউ মরে গেলেও কৃষকের লাঙল কিন্তু থামে না। এর মানেটা খুব সহজ, তাই না? ব্যক্তিগত জীবনে যতই বড় বিপর্যয় আসুক, জীবন তার নিজের নিয়মে চলতেই থাকে। তার মানে ব্রুয়েগেল এই ছবিটা দিয়ে আসলে বেশ গভীর কিছু কথা বলতে চেয়েছেন। তিনি হয়তো এটাই দেখাচ্ছেন যে আমাদের ব্যক্তিগত দুঃখ, কষ্ট, বড় বড় স্বপ্ন বা ব্যর্থতা, এগুলো জীবনের বিশাল ক্যানভাসে আসলে খুবই ছোট। কাজ চলে, দিন বদল হয়, জীবন নিজের গতিতে এগিয়েই যায়। তাহলে এই যে ছবিটা আর এই যে কবিতাগুলো, সব মিলিয়ে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? এই পুরো আলোচনাটা আমাদের জন্য কেন ম্যাটার করে? দেখুন, ব্রুয়েগেল থেকে শুরু করে অডেন বা উইলিয়ামস, তারা সবাই কিন্তু একটা কমন জিনিসই দেখেছিলেন। সেটা হলো, আমাদের ব্যক্তিগত ট্র্যাজেডির জন্য কিন্তু পৃথিবীটা থেমে থাকে না। কিন্তু অ্যান সেক্সটনের কথাটা আবার মনে করুন। তিনি কিন্তু সম্পূর্ণ অন্য একটা দিক দেখিয়েছিলেন। ওই চেষ্টা করার যে আনন্দ, তার যে গৌরব, এমনকি হেরে যাওয়ার মধ্যেও একটা জয় লুকিয়ে থাকতে পারে। তাহলে শেষ পর্যন্ত ব্রুয়েগেলের এই ছবিটা আসলে কি? এটা কি একটা ট্র্যাজেডি যাকে কেউ পাত্তাই দিল না? নাকি এটা একটা সাহসী চেষ্টার গল্প যা ব্যর্থ হয়েও সফল? অথবা এটা কি শুধুই একটা সাধারণ দিনের ছবি যেখানে জীবন যেমন চলে তেমনই চলছে? শেষমেশ শিল্পী আর কবিরাই প্রশ্নটা কিন্তু আমাদের দিকেই ছুড়ে দিয়েছেন। এতগুলো ব্যাখ্যার মধ্যে আমরা কোনটা বেছে নেব? এই ছবিটার দিকে তাকালে আমরা আসলে কি দেখতে চাই? উপেক্ষা নাকি সাহস? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের দেখার উপরে নির্ভর করছে।